আসলে তাদের সামনে খুব হিসেব করে কথা বলা প্রয়োজন এবং তাদেরকে জ্ঞান দেওয়ার মতো, বিশেষ করে সামনে এবং আমার বাম পাশে যারা বসা আছেন, বিজ্ঞ সাংবাদিক, কবি, লেখক, এই সাহস আসলে আমার নেই। কারণ যে সাবজেক্টটা এখানে আনা হয়েছে মূল আলোচনার জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সাংবাদিক হোক দলীয় দাসত্ব মুক্ত, এটা নিয়ে অনেকে তাদের বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার একটা নিজস্ব মতামত আছে। আশা করি সেটা আমার মতামত হিসেবেই নেবেন, মানে আমার কোনো দল মত বা আমার পুরনো চাকরি কোনো মতামত নয়। চাকরি জীবনের একটা বিরাট সময় আমি শিক্ষকতা করেছি, বাহিনীর ভিতরে এবং বাহিরে। আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ন্যাশনাল ডিফেন্স কলেজে অধ্যাপনা করেছি এবং কমান্ড্যান্ট ছিলাম সুদীর্ঘ 4 বছর। সেই আলোকে অনেক সিনিয়র সচিবরা, অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা, সেনা, বাহিরের লোকজন আসতেন। বিদেশ থেকে প্রায় 40টা দেশের লোক আসতেন ওইসব কোর্সে। লম্বা, প্রায় 1 বছর ব্যাপী কোর্স, বেশ কঠিন। সেখানে আমার পছন্দের কতগুলো বিষয় ছিল যেটা আমি পড়াশোনা করতাম। আমি ক্লাস নিতাম পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ, সিভিল মিলিটারি রিলেশন, মিডিয়া রিলেশন, খুব পছন্দের সাবজেক্ট কিন্তু আমার। রিজিওনাল কনফ্লিক্ট, রিজিওনাল কানেক্টিভিটি, এর মধ্যে দুটো বিষয় কিন্তু প্রায় কমন করেছি। আমি প্রথমেই বলবো, সাংবাদিকতা হোক দলীয় দাসত্ব মুক্ত। আমার মনে হয় এতে করে রাজনীতিকে টেনে আনা হয়েছে। রাজনীতিবিদরাই বোধহয় শুধু সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করে। ঘটনাটা আসলে তা না। আমার রিসার্চ বলে সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা, এবং বাংলাদেশের প্রায় 90% মিডিয়া হাউস, ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া ইজ কন্ট্রোলড বাই বিজনেস হাউস, বড় বড় ব্যবসায়ী। ওনারা তাদের এই ক্ষমতা, ইটস এ পাওয়ার হাউস। মানে ন্যাশনাল পাওয়ারের যে কয়েকটা এলিমেন্ট আছে, এর মধ্যে কিন্তু মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং দ্যাট মিডিয়া ইজ কন্ট্রোলড বাই বিজনেসম্যান। এই ব্যবসায়ীরা তাদের অর্থ এখানে ব্যয় করে পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য, রাজনীতিবিদদেরকে, যারা ক্ষমতায় থাকে তাদেরকে, এবং সাংবাদিকদেরকে, যাদেরকে আমরা আজকে আঙ্গুল তুলছি, ইমপ্লিকেট করার চেষ্টা করছি, এদেরকে তারা এইভাবে ব্যবহার করে। কাজ করবা, বেতন দিব, মানে টাকা পাবে না। গ্রামে গঞ্জে মহল্লায় যান, সাংবাদিকতা বা বিভিন্ন সে রিপোর্টার হিসেবে কাজ করে, তাকে বেতন দেয় ম্যাক্সিমাম 5,000 টাকা। এই লোকটা বাকি চলে কি করে? তার মানে আপনি যে বললেন দলীয় মুক্ত, ও তো দলীয় মুক্ত হওয়ার কোনো উপায় নাই। যেখানে সুবিধা পাওয়া যায়, যেখানে রাজনীতি তাকে ডাকবে, সুবিধা দিবে, সেখানে সে যাবে। এটা খুব একটা ইথিক্যাল ব্যাপার যে সে যায়। কিন্তু মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো তার নিয়ন্ত্রক, তার অর্থদাতা, তার জীবনের যে সকল সুবিধা পাওয়ার কথা, সেই সংগঠনটার মালিক কিন্তু হলো ব্যবসায়ী। আমরা স্বাধীনতার এই 54 বছরে কি এটার থেকে বেরোতে পেরেছি? পারি নাই। কোন দল কি বলেছে এই পর্যন্ত যে আগামীতে ক্ষমতায় গেলে সাংবাদিক, এই যে বিষয়টা, সাংবাদিকতার বিষয়টা, এটাকে আমরা স্বাধীন সাংবাদিকতায় আনয়নের জন্য সর্বোচ্চ 34% শেয়ার দিব মালিক তথা ব্যবসায়ীকে, আর 70% মালিকানা থাকবে সাংবাদিকের। এবং ওই 70% মালিকানায় যা আয় হবে, সেটা দিয়ে তাদের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত হবে।
মালিকের কোনো নিয়ন্ত্রণ সেখানে থাকবে না। এমন কথা কি কোন রাজনীতিবিদ বা রাজনৈতিক দল বলেছেন? বলেন না। তাইলে দায়টা কি সাংবাদিকের? তাই তো যতটুকু রাজনীতিবিদের তার চাইতে অনেক গুণ বেশি হলো মিডিয়া মালিকদের। এটা একটা বিষয় আমি বিবেচনার জন্য এখানে রাজনীতিবিদও আছেন, যদিও রাজনৈতিক পরিচয়ে ওনারা আসেন নাই। স্ব ক্ষেত্রে ওনারা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র, কেউ শিক্ষক, কেউ বড় ধরনের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, কারো একটা বিরাট ইতিহাস আছে। এই ধরনের ব্যক্তিরা ইচ্ছা করলে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারে। এ ব্যাপারে রিসার্চ হয়নি সেটা না, আমি নিজে দেখেছি। বেশ কিছু ছাত্র পিএইচডি করেছে এটার উপরে। আমি যে সাবজেক্টটা বললাম যে কি করে সাংবাদিকতায় নিরপেক্ষতা, নির্ভীকতা এবং সাহস এবং ব্যক্তিত্ব ফিরিয়ে আনা যায়, এটা অবশ্যই অবশ্যই সম্ভব। তাইলে সেক্ষেত্রে সহযোগিতাটা কাকে করতে হবে? আগামী দিনের রাজনীতিবিদদের, যারা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন, যারা দেশের রাষ্ট্র পরিচালনা করবেন তাদের, এবং অন্যান্য দল যারা বিরোধী দলে থাকবেন, এই উভয়ের সহযোগিতায় আমরা এটা অর্জন করতে হবে। একটা জিনিস এখানে আমি না বলেই পারি না, আমাদের জাতীয় যেসব সমস্যা আছে, এই যে ধরলেন এখন সাংবাদিকতাটা একটা, আমাদের তো আরো বড় বড় সমস্যা রয়ে গেছে। আমরা একটা বৃহৎ পার্শ্ববর্তী দেশ তথা ভারতের আগ্রাসন দ্বারা প্রতিনিয়ত আক্রান্ত। 1972 থেকে এই পর্যন্ত কিন্তু আমরা এটা থেকে ছুটতে পারি। একমাত্র এই জাতির একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি পুরা জাতিকে দল মত নির্বিশেষে একত্র করার জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের প্রচলন করেছেন। এবং তার সেই প্রজ্ঞার কারণে বাংলাদেশের সকল দল ভারত বিরোধী অর্থাৎ ভারতের আগ্রাসন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক হতে পেরেছে। দুঃখের বিষয়, আমাদের নেতা বেশি দিন আমাদের কাছে ছিলেন না, কিন্তু তার যে ফিলোসফি বা দর্শন, সেটা যদি সঠিকভাবে চর্চা করা হতো আজ পর্যন্ত, এমনকি শুধু তার দলের দ্বারা, তাইলে অন্যান্য দল নিঃসন্দেহে প্রভাবিত হতো। এটা নিয়ে কোনো রিসার্চ নেই। এই রিসার্চ যদি করা হতো যে কেন বাংলাদেশী জাতীয়তাবাদ প্রয়োজন এবং কেন বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন, তাইলে কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু এই হতাশায় নিমজ্জিত হয় না। 16 বছর আমরা স্বৈরাচার এবং ফ্যাসিস্টের যাতা করে নিষ্পেষিত হয়েছি। শুধুমাত্র সেই স্বৈরাচার ফ্যাসিস্ট কোন একটি দলের নয়, সে একটি শক্তিশালী রাষ্ট্রের আগ্রাসন তথা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডকে একত্রিত করেছে এবং সে এই দুটো মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। সুধীমণ্ডলী, আমি বলছিলাম ঐক্যের কথা। কতগুলো জাতীয় বিষয় আছে যেগুলির জন্য কোনো রাজনীতি দরকার হয় না। আমি পার্বত্য চট্টগ্রাম সমস্যা নিয়ে ভাই বলেছেন, রেজাউদ্দিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রামে আমি নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত, আমি আহত হয়েছি। আপনারা আমার বিবৃতির কথা বলেছেন, আমি এই জিনিসটা সহজ ভাষায় ক্লারিফাই করতে চাই। আমি জেনারেল জিয়াউর রহমানের সময় তার নির্দেশে এবং তার উৎসাহে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেই 1978 সালে। 80 সালে পার্বত্য চট্টগ্রামে আমি কমিশন অফিসার হিসেবে যোগ দেই এবং জেনারেল জিয়া আমার কমিশনিং এর 7 দিন পরে আমাদের ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করেছিলেন কেন আমরা হিলট্যাক্সে এসেছি। কেউ ঠিক মতো উত্তর দিতে পারে না। তিনি একটি উত্তর দিয়েছিলেন জেনারেল জিয়া নিজে, কারণ পার্বত্য চট্টগ্রামে আমাদের জনসংখ্যার কোনো ব্যালেন্স নেই, ডেমোগ্রাফিক
ব্যালেন্স নেই। মাত্র 11.5% বাঙালি এবং বাকি সবই হলো উপজাতি। এক্ষেত্রে ডেমোগ্রাফিক যে ব্যালেন্সটা সেটা না আসা পর্যন্ত আমাদের পক্ষে এখানে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আমি এখানে বাঙালিদেরকে এনে পুনর্বাসন করব, তোমাদেরকে একই ভাবে পাহাড়িদেরকে যেভাবে যত্ন করে তোমরা লালন পালন করছো তাদের উন্নয়নের জন্য, বাঙালিদেরকে সেভাবে এখানে পুনর্বাসন করতে হবে। আজকে যদি অনেকে অনেক কথা বলে, তিনি সেই সিদ্ধান্ত সেদিন না দিতেন 1980 সনে, আজকে কিন্তু বাংলাদেশের থাকতো না। তিনি বলেছিলেন তা না হলে হয়তো একদিন আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ ভারতের অংশ হয়ে গেছে। আমরা সেই মহান নেতাকে আমরা হারিয়েছি, কিন্তু তার দেওয়া সেই ফিলোসফি, সেই আদর্শ বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, এটা তো কোনো ব্যক্তির বা দলের নয়, এটা একটা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যের বিষয়। এই বিষয়েও কিন্তু এই জাতি একত্র হইতে পারে। তাহলে কোথায় আপনারা একত্র হবেন? আপনি সাংবাদিকতার কথা বলছেন, আপনি অর্থনীতির কথা বলছেন, শোষণের কথা বলছেন, বাদ দেন সবকিছু। এই যে একটু ভাই একটু আগে কবিতা আবৃত্তি করলেন, দুর্নীতি ছিল সেখানে একটা বিশেষ পয়েন্ট। দুর্নীতি করব না, আমি এমপি হব, আমি দুর্নীতি করব না, আমার দল করলে আমি প্রয়োজনে প্রতিবাদ করব। এখন কিন্তু 70 হচ্ছে যদি সেটা যদি ফলপ্রসূ হয়, তাইলে আগামীতে ইচ্ছা করলে যে কোনো এমপি দল যদি জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে সেটা বিরুদ্ধে ভোট দিতে পারবে, কোনো সমস্যা নাই। তাইলে তো বলতে অসুবিধা কি? আমি দুর্নীতি করব না এবং আমার দলকেও করতে দেব না, বলা যায়? বলেন তাহলে জোর দিয়ে যে এই ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে আসেন, সব দল মিলে বলুক আমরা ক্ষমতায় যাব, কিন্তু জনগণের পয়সা মেরে খাবো না, বিদেশে পাচার করব না, এবং আমরা এই দুর্নীতি হইতেও দিব না। এই কথাগুলো একটি জাতীয় ঐক্য হইতে পারত, কিন্তু হচ্ছে না। হচ্ছে না কেন হচ্ছে না? কারণ আমাদের মধ্যে দেশপ্রেমের বিশাল সংকট। দেশপ্রেম এবং জনগণের প্রয়োজনে রাষ্ট্রকে একত্র করার জন্য, রাষ্ট্রীয় আদর্শ উদ্দেশ্যকে একত্র করে আমরা জাতীয় ঐক্য করব, এই ধরনের চিন্তা আসলে খুব কম লালন করে বড় বড় রাজনীতিবিদ। আমি চাই রাজনীতিবিদদের আসলে সমালোচনা করার মতো ক্ষমতা এবং জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা কোনোটাই আমার, কিন্তু আমি তো একজন নাগরিক হিসেবে বলতে পারি আমাকে বাঁচতে দেন। আমরা সুদীর্ঘদিন ঠিক মতো নাগরিক হিসাবে বাঁচতে পারি না। আমরা মুসলমানেরা যখনই আমাদের নিজেদের কথা বলতে গেছি আমরা হয়ে গেছি জঙ্গি। আমরা যখনই আমাদের সমস্যার কথা বলি তখনই আমাদের আলেমরা যায় কারাগারে। আমরা এগুলোর সম্পর্কে কথা বলতে পারি। তাইলে আপনি কি নিয়ে জাতি করবেন? যে দেশের 88 থেকে 90% মানুষ মুসলমান, তাদের পক্ষে কথা বললে আপনারা মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং জঙ্গি। তো সেই দেশে কিসের জাতীয় ঐক্য? জাতীয় ঐক্য তো হবে সর্ববৃহৎ জনগোষ্ঠী এবং ক্ষুদ্রতম জনগোষ্ঠীকে একত্রিত করে, যেটা জেনারেল জিয়া দেখিয়েছিলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আসেন সেই জায়গায় আমরা একত্রিত হই, সেটাতেও তো একত্রিত হতে পারছে। এগুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা আগামী দিনে। জনগণকে শোষণ করে আর কত রাজনৈতিক চর্চা এবং তথাকথিত গণতন্ত্র চলবে।